আবারও স্মরণ করে দিচ্ছি, একই কথা বারবার বললেই মনে হয় ভালো হয়। হুম তোমার এন্ট্রি থেকে শেষ পর্যন্ত ওইখানে তুমি হয়তো খুব ম্যাক্সিমাম 10 মিনিট টাইম পেতে পারো, তার মধ্যে 5 মিনিট তো চলে যাবে ডেমোতে, আর হয়তো 4-5 মিনিট। এবার ইউটিউবে একজন দেখছি কমেন্ট করেছে যে 10 মিনিট তো ইন্টারভিউ, আপনি ক্যান্ডিডেট তো এক একটা ক্যান্ডিডেট ইন্টারভিউ দিচ্ছেন আপনি আধ ঘন্টা। হ্যাঁ, তো এর উত্তরটা কি? এর উত্তর হচ্ছে পরীক্ষা তো 3 ঘন্টা, তাই বলে কি সারা জীবনে 3 ঘন্টায় পড়বো? ঠিক কি না? এক্সাম আমার 3 ঘন্টা, তাই বলে কি আমি 3 ঘন্টায় পড়বো, না আমাকে বেশি পড়তে হবে? বুঝতে পারছো? একদম। যার কারণেই ইন্টারভিউটা আমরা লেংদি করবো। তো এক একটা ইন্টারভিউ আধ ঘন্টা লেগে যেতে পারে, নো প্রবলেম। বোঝা গেল? প্রতিটা ফিল্ড থেকে কোশ্চেন আজকে করার চেষ্টা করবো। এই জন্য এর আগে কি পার্ট আচ্ছা, ভুল হলে কি তোমরা অপমানিত বোধ করো? আচ্ছা, আমি পার্সোনালি আমি বলি, ভুল মানে করে ফেললে আমার খুব একটা অপমান বোধ হয় না। এই কারণে অপমান বোধ হয় না, সেটা হচ্ছে পৃথিবীতে সবই আমাকে জানতে হবে এমন তো কোনো ঘটনা না। ঠিক আছে, তবে হ্যাঁ, বেসিক জায়গাগুলো যেন ভুল না হয়, তার জন্য আমাকে প্রিপারেশন নিয়ে আসতে হবে। তোমরা বেশ কয়েকদিন থেকে আসছো, আশা করি মানে প্রিপারেশন নিচ্ছ। যে জায়গায় ভুলগুলো হচ্ছে, নিজেকে মনে হচ্ছে যে আমি বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই জায়গাগুলো দেখতে হবে বাড়িতে, তাহলে হবে। তোমরা সবাই মুর্শিদাবাদেরই মানুষ, তো সেই জন্য প্রথমে তোমাকে যেটা জানতে হবে মুর্শিদাবাদ। বুঝতে পারছো তো? মানে ইয়োর লোকালিটি তোমার অবশ্যই জানা দরকার। নর্মাল কোশ্চেন করা হয় এখানে। হুম মানে ওভারঅল মোটামুটি একটু আইডিয়া আছে, এটা দেখা হবে। 2 নম্বর দেখা হবে তোমার, যেহেতু প্রাইমারি সার্ভিস, এটা প্রাথমিকে সহকারী শিক্ষক বা শিক্ষিকা হতে গেলে তোমার প্রাথমিক নলেজ আছে কিনা। বারবারে আমি বলি যে বাংলায় যে অক্ষরগুলো আছে, বর্ণ যেগুলো আছে, সেই বর্ণগুলোর মাত্রা জ্ঞান সম্পর্কে তোমাকে সচেতন হওয়া উচিত। যেটা দুর্ভাগ্যজনক যে বড় বড় আমরা হয়ে গিয়েও কিন্তু মাত্রা ঠিকঠাক কখনো কখনো ভুল হয়ে যায়, ছুটে যায়। বুঝতে পারছো তো? এর আগের দিনে বলছিলাম ও আর তয়ে তয়ের মধ্যে একটা তফাৎ, তাই না? ঠিক আছে, আছে। সুতরাং লেখার ক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা যেহেতু বাচ্চাদেরকে তোমরা পড়াবে, প্রথম থেকে শেখাতে হবে। চাকরি পাওয়া যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তেমনি আমার মধ্যে একটা জিনিস থাকতে হবে যে এগুলোকে বলা হয় সার্ভিস। সার্ভিস মানে হচ্ছে সেবা, পরিষেবা। তোমার যেন নিয়াতটা ঠিক থাকে। বুঝতে পারছো তো? যে আমি সার্ভিস পাওয়ার পরেও বাচ্চাদেরকে আন্তরিকভাবে শেখাবো, তাদের মূল্যবোধটা গড়ে উঠুক, এটা আমার চেষ্টা থাকবে। হ্যাঁ, তো এই মূল্যবোধ বা তোমার নিখুঁতভাবে শেখানো, এটার জন্য তোমাকে কিন্তু কিছু প্রাইমারি নলেজ গ্যাদার করতে হবে সব সাবজেক্টে। ওখানে তো যেমন হাই স্কুলের ক্ষেত্রে কি জিওগ্রাফি, বাংলা আলাদা আলাদা সাবজেক্ট টিচার ওখানে থাকে, প্রাইমারিতে এটা নাই কিন্তু। যার জন্য প্রাইমারি টিচারের কিন্তু অনেক নলেজ থাকা দরকার। আমরা ভুল করি, আমরা ভুল ভাবি যে আমাদের দেশের মানে একটা চিন্তা ভাবনা যে প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা হচ্ছে মানে ওর এইচএস পাস করলো মানে ঠিক আছে, তা না। কিন্তু ওদেরকে পড়ানো হচ্ছে সব থেকে কঠিন এবং গুরু দায়িত্বের ব্যাপার আছে এখানে। হাইলি কোয়ালিফাইড লোকদের তোমার প্রাথমিকে দেওয়া উচিত। বুঝতে পারছো? এগুলো হয়তো সিস্টেম নাই, প্রয়োজনে স্যালারি বেশি করে দেওয়া উচিত তাদের, এবং হাইলি কোয়ালিফাইড লোক দেওয়া দরকার। অনেক দেশে আছে সিস্টেম, অনেক দেশে হয়তো আছে, মানে ভিতটা যেন স্ট্রং হয়। কিন্তু তোমার দুর্ভাগ্যজনক যে সেক্ষেত্রে যদি টিচারদের মধ্যে সঠিক নলেজ না থাকে, তাহলে বেসটা কিভাবে তৈরি হবে? বাচ্চারা মিউজিক ভালোবাসে, তাদের গান, নাচ, আবৃত্তি, অ্যাস্থেটিক দিকটার বিকাশ ঘটাতে হবে। মূল্যবোধ যেমন নান্দনিকতা বিকাশ ঘটাতে হবে। হ্যাঁ, এই আর সমস্ত তোমাকে যেহেতু সাবজেক্ট টিচার আলাদা নেই, তোমাকে কি কি জানতে হবে? দেখো, মিউজিক জানতে হবে, প্রাথমিক নলেজ জানতে হবে। এগুলো তুমি ডিএলএড দেখেছো, মিউজিক জানতে হবে একটু হলো।
একটু হলেও তোমাকে নাচ জানতে হবে, উচিত তো এটা, একটু হলেও জানতে হবে, প্রাথমিক জ্ঞান দরকার আছে। একটু হলেও তোমার কবিতা আবৃত্তি জানতে হবে, কারণ বাচ্চারা ওইগুলোতে ভালোবাসে। আর ওইগুলোর মাধ্যমে দিয়ে তারা যেন বুঝতে পারে যে স্যার বা ম্যাডাম আমাকে পড়াচ্ছে না, পড়াটা যেন তার কাছে পড়া না মনে হয়। সেই তোমরা ওই গল্প মনে হয় শুনেছ, দুই ভাই, সে দুই ভাই ওরা পড়তে চায় না, তো ওর বাবা মাস্টারমশাই নিয়ে এসছে। মাস্টারমশাই এবার নতুন পদ্ধতি করে মাঠে নিয়ে গিয়েছে, মাঠে নিয়ে গিয়ে আম পাড়ছে, যেটাকে আমরা পিএলএ বলছে, ওই পদ্ধতিতে আম এটা খেয়ে নেয়, কমছে। তো এক ভাই বুঝতে পারে না, আরেক ভাই বুঝতে পেরে গিয়েছে, বলছে ভাই মাস্টার পড়াচ্ছে, চল পালাই। ঠিক আছে, বুঝতে হবে ব্যাপারটা, মানে পড়া ব্যাপারটাই অ্যাবস্ট্রাক্ট ওদের কাছে, পড়া ব্যাপারটাই অ্যাবস্ট্রাক্ট, কিন্তু ঘটনাগুলো তো তোমাদেরকে সেই রোল প্লে করতে হবে। ওদের চাইল্ড সাইকোলজি ইজ টু মাচ ইন্ট্রিকেট, এটা বলা হয় সব থেকে জটিল হচ্ছে বাচ্চাদের সাইকোলজি। তুমি যদি বলো আর 5টা প্রফেশন, তার থেকে টিচিং প্রফেশনে যদি আমরা ভাবি, তাহলে এখানে পরিশ্রম অনেক বেশি, অনেক এফিসিয়েন্ট হতে হবে তোমাকে, কারণ ওখানে যতগুলো স্টুডেন্ট আছে ওখানে প্রত্যেকের সাইকোলজি তোমাকে জাজ করতে হবে, তাই না? কে কোন সাইকোলজির লোক, তাই তো চাইল্ড সাইকোলজি পড়ানো হচ্ছে এখানে। হ্যাঁ, তো সেই সাইকোলজি অনুযায়ী তোমাকে সেই বাচ্চাগুলোর সঙ্গে ট্রিট করতে হবে, এটা চারটেখানি বিষয় না। তো যাই হোক, এগুলো তো অনেক বড় ব্যাপার, এগুলো আমাদের চিন্তা ভাবনার কথা বললাম, এগুলো হওয়া উচিত সেটা বললাম, যে হাইলি কোয়ালিফাইড লোকগুলো তাদেরকে বেশি সুযোগ সুবিধা দিয়ে দরকার হলে প্রাথমিকে পাঠিয়ে ভিত তৈরি করা উচিত, বুঝতে পারছো? তো তার যে সে অবস্থা নেই, কিন্তু যেটুকু আছে তাহলে তার মধ্যে দিয়ে কি করতে হবে আমাদেরকে, যারা ইন্টারভিউ বোর্ডে থাকবে কি দেখতে চাইবে তোমার মধ্যে, বলো এবার কি কি দেখতে চাইবে তারা? প্রথম দেখতে চাইবে যে তুমি হাসি খুশি ভাব তোমার মধ্যে, অ্যাপিয়ারেন্সটাই গুরুত্বপূর্ণ। ম্যাডাম ঠিকই বলছেন, অ্যাপিয়ারেন্সটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা যারাই আছি না, তারা কম বেশি প্রত্যেকেই বিভিন্ন ইন্টারভিউ দিয়েছি, খুব স্বাভাবিক অনেক, তাই না? সেই অভিজ্ঞতাগুলো তোমাদের বলছি। প্রথম যেটা দেখা হয় সেটা তোমার এন্ট্রিটাই দেখা হয়। আর্মস্টার দ্য ম্যানে একটা বিখ্যাত লাইন আছে না, কি আছে বলো তো, বলো ইংলিশের লোক, কোন লাইনটা বলতে চাইছে আমি, বলো তুমি বুঝতে পারছো কি? ফার্স্ট ব্লো ইজ হাফ দ্য ব্যাটেল। আরেকটা আছে যেটা সার্জিস বলেছিলেন, কি পেন ইজ মাইটার দ্যান এ সোর্ড। হ্যাঁ, পেনের ব্যাপার তো আছে। আর এটা দেখো, ফার্স্ট ব্লো ইজ হাফ দ্য ব্যাটেল, প্রথম আঘাতই যুদ্ধের অর্ধেক শেষ হয়ে যায়। কারণ কথা এটা, বুঝতে পারছো তো? এই এন্ট্রিটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের পার্সোনালিটি হবে ম্যাগনেটিক পার্সোনালিটি। ইন্টারভিউ বোর্ডে যারা আছেন তারা এই ইন্টারভিউ নিতে নিতে মেবি হতে পারে তারা মানে একঘেয়েমি চলে এসছে, একটা ক্লান্তি ভাব এসছে, কিন্তু তোমার এন্ট্রি এবং তোমার অ্যাপিয়ারেন্স, তোমার যে ম্যাগনেটিক পার্সোনালিটি, সে অনুযায়ী তারা আবার জেগে দুর্দান্ত ইন্টারভিউ করবে। বোঝা গেল না কথাটা? এবং হাসি মুখ, স্মাইলিং ফেস বলা হয় এটাকে, খুব গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে, তোমার হারাবার কি আছে এটা ভাববে, হারাবার কিছু নেই, পেতে পারি। বুঝতে পারছো? বিষণ্ণ মুখ কারোই পছন্দ হয় না। হতে পারে আমার ভিতরে বিষণ্ণতা অনেক আছে, বুঝতে পারছো তো? তোমার মুখে যদি আমার বিষণ্ণতা, তোমার যদি স্মাইলিং ফেস থাকে, তবে আমার বিষণ্ণতাটা কি হবে, কিছুটা দূর হবে। হতে পারে আমি বিষণ্ণ অবস্থা আছে, কিন্তু একটা স্মাইলিং ফেস দেখে আমার বিষণ্ণতা কিছু দূর হতে পারে, বুঝতে পারছো? জাস্ট স্মাইলিং ফেস এবং হচ্ছে ড্রেস আপ। ড্রেস আপ বলতে মার্জিত পোশাক, এক কথায় যদি আমি বলি। ম্যাডাম যদি ড্রেস নিয়ে কিছু বলা যায়। ড্রেস নিয়ে মানে তোমার ড্রেসটা হবে কি বলতো, মানে বেশ উগ্রতা ওর ভিতরে থাকবে না, চেষ্টা করতে হবে যে লাইট কালারের কিছু পরা। তারপরে অতিরিক্ত সাজ হবে না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে মনে হয় যে আমি একদম
উগ্রভাবে সাজবো, এরকম সাজ টাজ হবে না। তারপরে জুতো পরবে এমন ভাবে এন্ট্রি নিবে যেন জুতোর কোনো সাউন্ড না থাকে, ওটা একটা বাজে একটা ব্যাপার আর কি। ম্যাম বলছি শাড়ি পরাটা কি ম্যান্ডেটরি না চুড়িদার পরলে হবে? চুড়িদার পরলে হবে, কিন্তু শাড়িটাই মনে হয় ফার্স্ট প্রায়োরিটি, মানে শাড়িতেই বেশি ভালো লাগে একটা ম্যাডামকে, আমি তাই পার্সোনালি মনে করি ওটাই। না না তাই হ্যাঁ, শাড়িতে তোমার গ্র্যাভিটি যেন আরো বেশি বাড়িয়ে দেয় শাড়িতে। ঠিকই, এটা একটা ব্যাপার। প্লাস হচ্ছে এখনকার মায়েরা বিভিন্ন পোশাক পরছে, ঠিকই আছে, কিন্তু আমরা অভ্যস্ত মায়েদেরকে শাড়িতে দেখতে অভ্যস্ত হয়েছে, বুঝতে পারছো তো? মানে বাচ্চারা যেন অনেকটা সাবলীল বোধ করে। হ্যাঁ, হুম। এবং একজন ম্যাডাম যদি শাড়ি পরে স্কুল যায়, তার মধ্যে যদি শালীনতা বজায় থাকে, আমার মনে হয় সেটা আলাদা মাত্রায় পায়। তারপরে চুলগুলোকেও ভালো করে গুছিয়ে আর কি নেবে, তাই বলে এমন না যে সেই খোপা টোপা দিয়ে দিলে, এরকম ব্যাপার নাই। বেনুনি বা এমনি হালকা চুল যেমন ভাবে থাকে আর কি, মানে যেন আমার চারিদিকে চুল ছড়ানো ছিটানো এরকম না থাকে। হ্যাঁ, তারপরে বেশ বড় সড়ো কানে পড়ে গেলে এরকমটা নয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে জাস্ট ড্রেস আপটা ভালো দেখবে। যখনই তোমার ড্রেস আপটা ঠিক হবে না, তখনই তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে এটা। হ্যাঁ, চলে আসবে কনফিডেন্স অটোমেটিক, তোমার স্মাইলিং ফেস আসবে। এন্ট্রিতে জাস্ট ওখান থেকে একটা হাসি মুখে, মানে স্মাইলিং ফেস দিয়ে স্যার আসবো, হুম, পারমিশন নাও। হ্যাঁ, কেন এই পারমিশনটা নিতে হয়? মেবি স্যারেরা কিছু একটা, ওই তুমি একটা ইন্টারভিউ হয়ে গেছে, সেই টাইমটায় কিছু একটা হয়তো ডিসকাশন করছে, হুম, হতে পারে। তাহলে অপ্রস্তুত অবস্থায় যাওয়াটা ঠিক না, যার কারণে তোমাকে পারমিশন নিতে হবে। স্যার আসবো, পোলাইটলি হাসি মুখে, দেখবে অবশ্যই ডাকবে। এরকমও হয়েছে কোনো কোনো ক্যান্ডিডেট একটু পরে হয়েছে, তাহলে না জিজ্ঞাসা করে আসাটা খারাপ, বোঝা গেল? যখন বলবে যে না একটু পরে, তখন বলবে বাইরে থেকে ওকে স্যার, হ্যাঁ ওকে স্যার, ঠিক আছে, একটু পরে আসো। আচ্ছা ঠিক বা আছে ম্যাম, স্যার, গলা জারি পাবে ও ম্যাম বা স্যার ঠিক আছে। বলবে। জেনারেল এটা হওয়ার সম্ভাবনা কম, আসবো স্যার বললি ডেকে নেবে। ডেকে দেবে, ঠিক আছে। তারপর ডাকলো তখন সঙ্গে সঙ্গে চেয়ারে না বসে যাওয়া, একদম পারমিশন দেবে তবে বসবে। এসে তুমি ওখানে বলো যে, মানে ওনারা তো এটা শুনতে চায় যে গুড মর্নিং বা গুড আফটারনুন বা কিছু একটা, নমস্কার, কিছু একটা, কি অভিবাদন অভিবাদন, যেটা আমাদের নিয়ম, সেটা সেটা তুমি ঘড়িতে দেখে নিবে হুম, যে তুমি কখন এন্ট্রি নিচ্ছ, সেই মতো তোমাকে বলতে হবে। বিকেল টাইম হলে গুড আফটারনুন বলো, সকালের দিকে হলে গুড মর্নিং, ঠিক আছে। তারপরে বসতে বললো, চেয়ারটাকে যেন বাজেভাবে না টেনে বসা, চেয়ারের যেন সাউন্ড না হয়, এমন ভাবে বসলে যেন একদম সাইলেন্ট ভাবে বসলে। আবার আই কন্ট্যাক্টটা অত্যন্ত জরুরি। একদম স্যার 12টার পরে হলে সেটাকে দুপুর বলবো না বিকেল বলবো? আফটারনুন। নুন বলে স্থায়ী সেরকম জায়গা নাই, আমরা গুড নুনটা শুনতে কিছুটা ওয়ার্ডও লাগে। হ্যাঁ, আর গুড মর্নিং না হলে গুড আফটারনুন, এক্সাক্ট 12টাতেই তুমি যে ঢুকছো এরকম সম্ভাবনা খুব কম, হ্যাঁ, বুঝতে পারছো তো? হয়ে গেলে তখন বললে। তাই না, যে গুড মর্নিং অথবা গুড আফটারনুন বলো, 12টার পরে হয়ে গেলে গুড আফটারনুন বলে কোনো অসুবিধা নেই, উনি অতটা চাপের কিছু নেই, ঠিক আছে। গুড নুনটা যেন কানে বাঁধে, আমরা খুব কম শুনি এটা। হুম, হ্যাঁ, আর তারপর বসে গেলে ম্যাডাম যেটা খুব, মানে আমার কথা দিতে দিতে বলছে, এটা ওই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ, পরে হয়তো মনে থাকবে না, যে তুমি বসার সময় চেয়ারটা কেমন ভাবে টানলে একটা বড় আওয়াজ হয়ে গেল, কেমন লাগবে বলো, নিজেরই কেমন লাগবে। দেখা যাচ্ছে চেয়ারটা নির্দিষ্ট জায়গায় নেই, তোমাকে সরাতে হবে, হয়ে বসতে হবে, তুমি জাস্ট আলতো করে একটু তুলে নিয়ে একটু বসো, তারপরে বসো। তো চান্স থাকে যে নির্দিষ্ট জায়গায় চেয়ারটা থাকে, হ্যাঁ থাকবে, হয়তো একটা ক্যান্ডিডেট ম্যাক্সিমামটা